আজকে আমরা কথা বলবো জেন অস্টিনের সেই বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে। চলুন একসাথে খুঁজে বের করার চেষ্টা করি কেন এত বছর পরেও এই ক্লাসিকটা আমাদের এত টানে। ভাবুন তো, একটা উপন্যাসের শুরুই হচ্ছে এমন একটা লাইন দিয়ে। এটা একটা সর্বজন বিদিত সত্য যে একজন পয়সাওয়ালা অবিবাহিত পুরুষ নিশ্চয়ই একজন বউ খুঁজছেন। লাইনটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। এটা শুধু একটা লাইন না, এটা আসলে পুরো রিজেন্সি ইংল্যান্ডের সমাজটাকে এক ঝটকায় আমাদের সামনে এনে দাঁড় করায়। আর গল্পের মূল ফোকাসটাও ঠিক করে দেয়, আর সেটা হলো বিয়ে। তো চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক। আমরা দেখব কিভাবে এই একটা লাইনই সেই সময়ের পুরো সামাজিক ছবিটাকে আমাদের সামনে তুলে ধরে। আসলে সেই সময়কার ইংল্যান্ডের জীবনটা কিন্তু মোটেও সহজ ছিল না, বিশেষ করে মেয়েদের জন্য। ভাবুন, উত্তরাধিকার আইন ছিল পুরোপুরি পুরুষদের পক্ষে, মানে বাবার সম্পত্তির ওপর মেয়েদের প্রায় কোনো অধিকারই ছিল না। তো বেনেট পরিবারের মতো মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য মেয়েদের একটা ভালো বিয়ে দেওয়াটা ছিল জীবন মরণের প্রশ্ন, ভবিষ্যতের একমাত্র ভরসা। আর গল্পের কেন্দ্রেই আছে এই বেনেট পরিবার, 5 অবিবাহিত মেয়ে, আর তাদের মা বাবার একটাই চিন্তা কিভাবে মেয়েদের বিয়ে হবে। আর ঠিক তখনই তাদের শান্ত জীবনে এন্ট্রি নেয় দুজন। একজন হলেন মিস্টার চার্লস বিংলি, বেশ ধনী আর অমায়িক, আর অন্যজন তার থেকেও ধনী কিন্তু একটু নাকুচু স্বভাবের, মিস্টার ফিটজউইলিয়াম ডার্সি। আর ব্যাস, এই দুজনের আগমনই পুরো গল্পে একটা নতুন মোড় নিয়ে আসে। তো একদিকে এলিজাবেথ বেনেট, অন্যদিকে মিস্টার ডার্সি। কিভাবে এই দুই ভিন্ন মেরুর মানুষের মধ্যে সংঘাতটা তৈরি হলো? চলুন গল্পের সেই জায়গাটায় যাই যেখানে অহংকারের সাথে কুসংস্কারের প্রথম দেখা হয়। আর প্রথম দেখাতেই ব্যাপারটা একদম ঘেটে যায়। দেখুন, উপন্যাসের নামটা কি? প্রাইড অ্যান্ড প্রেজুডিস। আর কি অদ্ভুতভাবে এই দুটো শব্দ আমাদের প্রধান দুই চরিত্রের মূল সমস্যাটাকে ধরিয়ে দেয়। মিস্টার ডার্সির হলো প্রাইড বা অহংকার, আর এলিজাবেথ বেনেটের হলো প্রেজুডিস, বা এক কথায় বলতে গেলে একটা বদ্ধমূল ধারণা বা কুসংস্কার। আর এলিজাবেথের এই ধারণার কারণটাও কিন্তু খুব শক্ত। একটা পার্টিতে এলিজাবেথ আড়াল থেকে শুনে ফেলে ডার্সি তাকে নিয়ে বলছে, মেয়েটা মোটামুটি চলে, কিন্তু আমাকে আকর্ষণ করার মতো অতটাও সুন্দরী নয়। ভাবা যায়, ব্যাস এই একটা কথাই যথেষ্ট ছিল। ওই মুহূর্ত থেকেই ডার্সির বিরুদ্ধে এলিজাবেথের মনে একটা গভীর দাগ কেটে যায়। একটা মজার তথ্য দিই, জানেন তো, এই উপন্যাসের আসল নাম কিন্তু প্রাইড অ্যান্ড প্রেজুডিস ছিল না। এর আগের নাম ছিল ফার্স্ট ইমপ্রেশনস, মানে প্রথম ধারণা। আর আসলেই তো পুরো গল্পটাই তো এই প্রথম ধারণার ওপর ভিত্তি করে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির খেলা। কিন্তু এই ভুল বোঝাবুঝি কি চলতেই থাকবে? না। এবার আমরা গল্পের সেই মোড়ে চলে এসেছি যেখানে একটা চিঠি সবকিছু ওলটপালট করে দেয়। চলুন দেখি কিভাবে কিছু নতুন তথ্য চরিত্রদের মনে গেঁথে থাকা বিশ্বাসগুলোকে নাড়িয়ে দিতে শুরু করে। প্রশ্নটা হলো, এমন কি ঘটল যে একে অপরের প্রতি তাদের এই কঠিন ধারণাগুলো বদলাতে শুরু করল? কি এমন হতে পারে? গল্পের মোড়টা ঘুরে আসলে কয়েকটা ধাপে। প্রথমত ডার্সির সেই অদ্ভুত বিয়ের প্রস্তাব। সে এলিজাবেথকে ভালোবাসার কথা তো বলল, কিন্তু সাথে সাথে তার পরিবার আর সামাজিক অবস্থান নিয়ে অপমানও করল। স্বাভাবিকভাবেই এলিজাবেথ রেগে গিয়ে তাকে সরাসরি প্রত্যাখ্যান করে দিল। আর তারপরই এলো সেই চিঠিটা, ডার্সির লেখা একটা চিঠি যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আর ওই চিঠিতেই সব সত্যিটা বেরিয়ে এলো। ডার্সি জানালো সে কেন জেন আর বিংলিকে আলাদা করেছিল। তার মনে হয়েছিল জেন হয়তো বিংলিকে সত্যিই ভালোবাসে না। আর সবচেয়ে বড় বোমাটা ফাটালো মিস্টার উইকহ্যামকে নিয়ে। ডার্সি প্রমাণসহ লিখল যে উইকহ্যাম আসলে একজন প্রতারক, যে ডার্সির 15 বছরের বোনকে তার সম্পত্তির লোভে ফুসলিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। চিঠিটা পড়ার পর এলিজাবেথের অবস্থাটা ভাবুন। সে নিজের মনেই বলে ওঠে, এই মুহূর্তের আগে আমি নিজেকে চিনতামই না। এটাই ছিল তার আত্ম উপলব্ধির মুহূর্ত। সে বুঝতে পারল কিভাবে তার নিজের তৈরি করা ধারণাগুলোই তাকে এতদিন সত্যিটা দেখতে দেয়নি। তো সত্যিটা জানার পর কি হলো? এবার আমরা দেখব কিভাবে অহংকারের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটা বেরিয়ে আসে। দেখব কিভাবে এলিজাবেথ আর ডার্সি দুজনেই বদলাতে শুরু করে, আর শুধু কথাই নয়, কাজেও সেটা প্রমাণ করে দেয়। আর এই পরিবর্তনের একটা বড় অংশ জুড়ে আছে পেম্বারলি, মানে ডার্সির বিশাল জমিদার বাড়িটা। পেম্বারলিকে বলা যায় ডার্সির আসল চরিত্রের একটা প্রতিচ্ছবি। কি দারুণ রুচিশীল, গোছানো আর সুন্দর। ওই জায়গাটা দেখার পর এলিজাবেথের মনের ডার্সি সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা অনেকটাই বদলে যেতে শুরু করে। আর শুধু তাই নয়, পেম্বারলিতে ডার্সির ব্যবহারও ছিল একেবারে অন্যরকম, ভীষণ নম্র আর শ্রদ্ধাশীল। এমনকি তার বাড়ির কাজের লোকও তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু সবচেয়ে বড় কাজটা সে করে যখন লিডিয়া বেনেট ওই বদমাশ উইকহ্যামের সাথে পালিয়ে যায়। তখন ডার্সি কিন্তু গোপনে নিজের টাকা খরচ করে উইকহ্যামকে খুঁজে বের করে তাদের বিয়ে দেয়, শুধু বেনেট পরিবারের সম্মান বাঁচানোর জন্য। এই কাজটাই তার পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ।
তো সবকিছুর শেষে প্রশ্নটা এসেই যায়, 200 বছরেরও বেশি পুরনো একটা প্রেমের গল্প কেন এটা আজও এত প্রাসঙ্গিক? কেন জেন অস্টেন এখনও এত গুরুত্বপূর্ণ? এর একটা বড় কারণ হল অস্টেন এখানে 3 ধরনের বিয়ের ছবি এঁকেছেন। একদিকে দেখুন, লিডিয়া আর উইকহ্যামের বিয়েটা হয়েছে শুধু বেপরোয়া আবেগের বশে, যার ফলাফল কেলেঙ্কারি আর অনিশ্চয়তা। আবার শার্লট আর মিস্টার কলিন্সের বিয়েটা হল পিওরলি আর্থিক নিরাপত্তার জন্য, যেখানে আরাম আছে কিন্তু ভালোবাসা নেই। আর সবশেষে আছে এলিজাবেথ আর ডার্সির বিয়ে, যেটা টিকে আছে ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার ওপর, আর সেখানেই আছে আসল সুখ। আসলে এই উপন্যাসটা তো শুধু একটা প্রেমের গল্প নয়, এটা কথা বলে ভালোবাসা আর বিয়ে নিয়ে, সামাজিক শ্রেণীভেদ নিয়ে, আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের সবার ভেতরের অহংকার আর কুসংস্কারের লড়াইটাকে তুলে ধরে। কিভাবে আমরা প্রথম ধারণা ঝেড়ে ফেলে অন্যদের আসল রূপটা দেখতে পারি, সেই চিরন্তন মানবিক সংগ্রামের কথাই বলে এই বই। তাই রোম্যান্সের বাইরেও প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায় আমাদের সবার জন্য। আমরা কি নিজেদের ভুল স্বীকার করতে রাজি? আমরা কি এটা মেনে নিতে রাজি যে আমাদের প্রথম ধারণাটা হয়তো ভুল ছিল?